আমরা গতকালকে এই পর্যন্ত ক্লাস করেছিলাম। অর্থাৎ বয়লারের যে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ আছে সেই যন্ত্রাংশের মধ্যে আমরা ইনস্ট্রুমেন্ট টিউব, লিফটিং লক, ম্যানহোল, তারপরে এই বয়লারের যে সেফটি ভালভ লাগানো থাকে সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম। আমরা এর পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো আজকে দেখব। আমরা গতকালকে এই পর্যন্ত দেখেছিলাম যে বয়লারের ব্যাক স্মোক বক্স কেন লাগানো থাকে। আমরা জেনেছিলাম যে বয়লারে যেহেতু আগুনগুলো জ্বালানো হয় আর এই আগুনগুলো যেন বাহিরে বের হয়ে যেতে পারে, বা আগুনের যে ধোঁয়াগুলো তৈরি হচ্ছে সেগুলো যেন বাহিরে বের হয়ে যেতে পারে, সেজন্য আমরা ব্যাক স্মোক বক্স রাখি। এই ব্যাক স্মোক বক্সের সাথে মূলত চিমনি লাগানো হয়, তাহলে চিমনি দিয়ে এগুলা বের হয়ে যেতে পারে। আমরা গতকালকে এটাও দেখেছিলাম যে বয়লারে ইনসুলেশন কেন করা হয় এবং কভার কেন লাগানো হয়। ইনসুলেশন মূলত করা হয় যেন বয়লারের ভিতরের তাপমাত্রাগুলো বাইরের দিকে চলে না আসে। যেহেতু তাপমাত্রা যদি বাইরে চলে আসে তাহলে আমাদের কি হবে, তাপমাত্রা চলে আসলে আমাদের তাপমাত্রাগুলো লস হবে, আর এই ক্ষেত্রে বয়লারের ইফিসিয়েন্সি কমে যাবে। সেজন্য আমরা ইনসুলেশন ব্যবহার করি এবং কভার ব্যবহার করি। এখানে একটা পাম্প দেখানো হয়েছে। এই পাম্পটা বয়লারে লাগানো হয় মূলত বয়লারের ভিতরে পানি সরবরাহ করার জন্য। বয়লারের ভিতর পানি সরবরাহ করার জন্য আমরা যেই পাম্প ব্যবহার করি সেই পাম্পকে মূলত সেন্ট্রিফিউগাল টাইপের পাম্প বলা হয়। তো এই পাম্পগুলোকে সেন্ট্রিফিউগাল পাম্প বলার বিশেষ কারণ আছে, এবং এই পাম্পগুলো বিভিন্ন কারণে বিভিন্ন রকমেরও হয়ে থাকে। সেগুলো আমরা পরবর্তীতে ইকুইপমেন্ট ক্লাসে আরো বিস্তারিত আকারে দেখব। এখানে একটা ড্রেন ভালভ লাগানো হয়েছে। আমরা যখন বয়লারের ভিতরে অনেক পরিমাণ পানিকে স্টিমে রূপান্তরিত করব এবং এটা যখন কন্টিনিউয়াসলি হতে থাকবে, তখন বয়লারের মধ্যে কিছু স্লাজ তৈরি হবে। তো এই স্লাজগুলোকে বের করে দিতে হবে। আমরা জানি যে সাধারণ পানি যেগুলো আমরা খাই এগুলো যদি মিনারেল ওয়াটার হয়, এগুলোর মধ্যেও কিছু কন্টেন্ট থাকে যার কারণে এগুলো মিনারেল ওয়াটার। আর যদি পানির মধ্যে কোনো ধরনের কন্টেন্ট না থাকে তাহলে সেটা ডিস্টিল ওয়াটার, যেগুলো আমরা ব্যাটারিতে ব্যবহার করি মূলত। তো যদি কোনো ধরনের কন্টেন্ট থাকে তো এই কন্টেন্টগুলো মূলত সাধারণত এগুলা স্টিমে রূপান্তরিত হয় না, এগুলো বয়লারের মধ্যে জমা থেকে যায়। তো যদি এরকম অনেক পরিমাণে কন্টেন্ট জমা হতে থাকে আর এগুলাকে যদি না বের করা যায়, তাহলে এগুলা আস্তে আস্তে বয়লারকে ব্লক করে ফেলবে বা বয়লারের ভিতরটা একেবারে ভরে যাবে। তো সেই কারণে বয়লারের ভিতর থেকে এগুলা বের করে দিতে হবে। তো বের করে দেওয়ার জন্য আমরা ড্রেন ভালভ ব্যবহার করি। এখানে দুইটা সেফটি ভালভ দেখানো হয়েছে। এই সেফটি ভালভগুলো মূলত বয়লারের ভিতরে যখন অতিরিক্ত প্রেশার তৈরি হয়ে যায়, এই প্রেশার থেকে বয়লারকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। অতিরিক্ত প্রেশার বলতে সব কিছুরই তো একটা নির্দিষ্ট সীমা রেখা আছে। আপনি যদি দৌড়াইতে থাকেন তাহলে আপনি তো 24 ঘন্টায় দৌড়াইতে পারবেন না, কিছুক্ষণ পরে রেস্ট নিতে হবে। যদি আপনাকে সারাক্ষণ দৌড়াইতে দেওয়া হয় তাহলে আপনি এক সময় পড়ে স্ট্রোক করে অথবা যে কোনো একটা ফেলিওর করে মারা যাবেন। আপনি যদি একটা বেলুনের ভেতর বাতাস ভরতে থাকেন তাহলে বেলুনের ভেতর তো এরকম না যে আপনি ইনফিনিটিটাই ইয়ার বাতাস ভিতরে ঢুকাই দিতে পারবেন। মানে আপনি ইচ্ছা মতন একটা ছোট বেলুনে অনেক পরিমাণে বাতাস ঢুকাইতে পারবেন না। নির্দিষ্ট পরিমাণ বাতাস ওর ভিতরে ঢোকানো পর্যন্ত ওটা ঠিক থাকবে। পরবর্তীতে যদি বাতাসটা বেশি হয়ে যায় তাহলে ওই যে আপনি যেমন দৌড়াইতে দৌড়াইতে পড়ে যাচ্ছেন, তেমনিভাবে ওই বেলুনের যে ইয়াটা আছে, বেলুনের যে রাবারগুলো আছে এইগুলা যখন স্ট্রেংথ শক্তি শেষ হয়ে যাবে তখন এটা কি হবে, ফেটে যাবে। সেমভাবে বয়লারের ভিতরেও যখন প্রেশার তৈরি হচ্ছে, অবশ্যই স্টিম উৎপাদন করলে প্রেশার হবে। তো এই প্রেশারের কারণে যখন বয়লারটা সঠিকভাবে চলতেছে তখন ঠিকভাবে চলবে, কিন্তু যদি এই প্রেশারটা অতিরিক্ত বেড়ে যায় তাহলে এই প্রেশারের কারণেই বয়লারটা বিস্ফোরণ হয়ে যেতে পারে বা এক জায়গায় লিকেজ হয়ে বের হয়ে যেতে পারে এই স্টিমের প্রেশারগুলা বা ভিতরের পানিগুলা। তো এই সমস্যা থেকে রক্ষা করার জন্য আমরা বয়লারকে সেফটি ভালভ দিয়ে মূলত সেফটি দিয়ে থাকি। এগুলো আরো ডিটেলস আমরা পরবর্তী সময় শিখব। এখানে দুইটা ওয়াটার লেভেল গেজ গ্লাস দেখানো হয়েছে। এই গেজ গ্লাসগুলো দিয়ে বয়লারের ভিতরে কি পরিমাণ পানি আছে এইটা দেখার জন্য আমরা এই গেজ গ্লাসগুলো ব্যবহার করি। অর্থাৎ একটা বয়লারের মধ্যে যদি পানির লেভেল কতটা আছে সেটা যদি না দেখতে পাই, তাহলে এটার মধ্যে যদি পানির লেভেল অনেক কমে যায় তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। আপনাকে যদি বলা হয় যে আপনার চোখে একটা টিনের চশমা দিয়ে দিচ্ছি যেটা দিয়ে সামনে আপনি দেখতে পারবেন না, আপনি এখন হাঁটা শুরু করেন। আপনি রাস্তায় কিছুক্ষণ হাঁটবেন, হাঁটার পরে দেখবেন যে আপনি বুঝতে পারতেছেন না, কারণ আপনার অভ্যাস নাই।
কিংবা যারা শুধুমাত্র অন্ধ তারাও তো একটা একটা হাতে স্টিক বা লাঠি নিয়ে হাঁটা চলাফেরা করে। তো আপনাকে যদি এরকমও কিছু না দেওয়া হয় তাহলে কি হবে, কিছুক্ষণ পরে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খাবেন, ড্রেনের মধ্যে পড়ে যাবেন, কারণ আপনি বুঝতে পারতেছেন না যে সামনে কি আছে। সেম ভাবে আপনার বয়লারের মধ্যে কি পরিমাণ পানি আছে এটা যদি বুঝতে না পারেন, তাহলে পানির লেভেল যখন কমে যাবে তখন আপনি বুঝতে পারলেন না যে ভিতরে কতটুকু পানি আছে। আর এটা বুঝতে না পারার কারণে আপনার বয়লারটা পরবর্তীতে যখন আপনি পানি প্রবেশ করাবেন তখন হয়তো বা বিস্ফোরণ হয়ে যেতে পারে, অথবা বয়লারের মধ্যে পানি না থাকার কারণে বয়লারটা বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা অবশ্যই চাই না যে একটা বয়লার বারবার বন্ধ হোক, বারবার চালু করি, বারবার বন্ধ হোক, তারপরে আবার পানি ভিতরে দিয়ে তারপর আবার চালু করি। অবশ্যই এটাকে কন্টিনিউয়াসলি এবং স্মুথলি রানিং রাখতে হবে। এই জন্য বয়লারের ভিতরে পানির লেভেলটা কত আছে সেটা ম্যানুয়ালি দেখার জন্য বা মেকানিক্যালি দেখার জন্য আমরা এই ধরনের গেজ গ্লাস ব্যবহার করি। প্রেশার গেজের বিষয়টাও সেম। আমরা যেমন অন্ধকারে বা আমরা টিনের চশমা চোখে দিয়ে হাঁটতে পারবো না, সামনের দিকে যেতে গিয়ে কোথাও আটকে যাব, সেম ভাবে বয়লারের মধ্যে কি পরিমাণ প্রেশার আছে এটা যদি আমরা দেখতে না পারি বা বুঝতে না পারি, তাহলে আমাদের বয়লারটা একসময় বিস্ফোরণ হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না যে কি কারণে বিস্ফোরণ হলো, বা তার আগে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবো না। তো অবশ্যই যদি বেশি প্রেশার হয়ে যায় বা কম প্রেশার হয়ে যায় আমাদেরকে নির্দিষ্ট অ্যাকশন নিতে হবে। সেই অ্যাকশনটা নেওয়ার জন্য তো আমাকে বুঝতে হবে যে বয়লারের ভিতরে কি পরিমাণ প্রেশার আছে। এই প্রেশারটা দেখার জন্যই মূলত আমরা বয়লারে প্রেশার গেজ ব্যবহার করি। এখানে একটা ইকোনোমাইজার দেখানো হয়েছে। ইকোনোমাইজারটা মূলত বয়লারের ইফিসিয়েন্সি বৃদ্ধি করতে কাজ করে। কিভাবে ইকোনোমাইজার ইফিসিয়েন্সি বৃদ্ধি করে, আমরা যখন বয়লারের ভিতরে যে আগুনের শিখাটা হলো এই আগুনের শিখাটাকে বাইরে বের করে দিলাম। মনে করেন আপনার বাসা বাড়িতে একটা পাতিল আছে, এই পাতিল দিয়ে আপনি রান্না করেন, চুলার উপর পাতিলটা বসান, বসানোর পরে রান্না করেন। তো আপনার পাতিলের নিচের যে পরিমাণ আগুন জ্বলে এই সম্পূর্ণ আগুনটাকে তো আর আপনি ব্যবহার করতে পারেন না। কিছু পরিমাণে আগুন আপনার এই পাতিলের পানিকে গরম করে বা পাতিলে যে রান্নাটা আপনি করতে চাচ্ছেন সেই রান্নাটা হয়, আর কিছু পরিমাণ আগুন পাতিলের গা বেয়ে বাহিরের দিকে চলে যায়। তো যেগুলা চলে যাচ্ছে সেগুলাকে তো আপনি ব্যবহার করতে পারতেছেন না, কিন্তু পাতিলের উপরে যদি আপনি হাত দিয়ে রাখেন তাহলে বুঝতে পারবেন যে এই যে আশেপাশে দিয়ে যেই তাপমাত্রাগুলা উপরের দিকে উঠে যাচ্ছে সেইগুলা কি পরিমাণ গরম আছে। তো আপনি হাত দিয়ে সবসময় রাখতে পারবেন না হাতটাকে, তাহলে আপনাকে কি করতে হবে, ওই তাপমাত্রাগুলো যদি আপনাকে ব্যবহার করতে হয় তাহলে ওপরে আরো অন্য কিছু ব্যবহার করতে হবে। হয়তোবা একটা ছোট পাতিল তার উপরে অন্য কিছু রাখলেন, তাহলে কি হবে ওই তাপমাত্রাগুলো আপনি ব্যবহার করতে পারবেন বা ওইগুলো দিয়ে কোনো একটা কাজ করতে পারবেন। সেম ভাবে আমাদের বয়লারের ভিতরে যে আগুনটা জ্বলতেছে এই আগুনের শিখাগুলো যদি চিমনি দিয়ে বের হয়ে চলে যায় তাহলে তো এগুলো প্রকৃতিতে চলে গেল, আর কোনো কাজে লাগলো না। কিন্তু প্রকৃতিতে যাওয়ার আগে যদি আমি চিমনির কোনো একটা অংশে এরকম একটা ইকোনোমাইজার ব্যবহার করি তাহলে ইকোনোমাইজারের ভিতরে ওই ধোঁয়াগুলো যাবে। তো ধোঁয়াগুলো যাওয়ার পরে ধোঁয়াতে যে তাপমাত্রাটা আছে এই তাপমাত্রার কারণে এই ইকোনোমাইজারের ভিতরে পানিটা উত্তপ্ত হবে। তো যখন পানিটা উত্তপ্ত হবে তখন আমি এই উত্তপ্ত পানি যদি বয়লারে ব্যবহার করি তাহলে বয়লারের ইফিসিয়েন্সি বেড়ে যাবে। এই কারণে মূলত বয়লারে ইকোনোমাইজার ব্যবহার করা হয়। আমরা এতক্ষণ ধরে বলতেছিলাম যে বয়লারের মধ্যে আগুন জ্বালানো হয়, বয়লারের মধ্যে আগুন জ্বালানো হয়। তো আগুন জ্বালানোর কাজটা কি করে, আগুন জ্বালানোর জন্য অবশ্যই নির্দিষ্ট কোনো সিস্টেম থাকা লাগবে, না হলে আপনি এমনি পাতিলে যেমন রান্না করার সময় চুলায় আগুন জ্বালান এরকম চুলায় আগুন জ্বালিয়ে তো ভিতরে আগুনটাকে ঠেলে দিতে পারবেন না। তো সেই জন্য বয়লারের জন্য একটা নির্দিষ্ট সিস্টেমে আগুনটাকে জ্বালানো হয়, এবং সেই আগুন জ্বালানোর জন্য যত কিছু প্রয়োজন হয় একটা বার্নার সেট আপ থাকে, সেই সেট আপের সাথে সব কিছুই থাকে। সেই সেট আপের যে সিস্টেমটা বা যে যন্ত্রাংশটা সেটা হচ্ছে এই বার্নার। বার্নারের মাধ্যমে মূলত বয়লারের ভিতরে আগুনকে জ্বালিয়ে ঠেলে ভিতরের দিকে দিয়ে দেওয়া হয়, যেন আগুনটা টিউবের মধ্যে দিয়ে হোক, টিউবের বাইরের দিক দিয়ে হোক, সামনের দিকে যেতে পারে এবং গিয়ে বয়লারের ভিতরের অংশগুলোকে গরম করতে পারে। যদি চিমনি থাকে তাহলে চিমনি দিয়ে বের করে দিবে, যদি চিমনির আগে আমরা ইকোনোমাইজার, এআরপি হিটার, সুপার হিটার এগুলো ব্যবহার করি তাহলে সেইগুলোর ভিতরেও যেন সেই তাপমাত্রাটা বা সেই আগুনের শিখাগুলোকে প্রবেশ করাইতে পারে। কারণ আমরা জানি যে কোনো একটা জায়গায় যদি আগুন জ্বলে তাহলে সেই আগুনের যে ধোঁয়াগুলা তৈরি হয় এই ধোঁয়ার প্রেশার খুব একটা বেশি হয় না। তো এই ধোঁয়াকে যদি আমি নির্দিষ্ট পরিমাণ প্রেশার না দিই তাহলে সামনের দিকে অবশ্যই যাবে না। তো এই প্রেশারটা দেওয়ার জন্য এই বার্নারটা কাজ করে।
আপনি একটা বয়লারকে পরিচালনা করতেছেন, তো এই বয়লারটা পরিচালিত হওয়ার জন্য অবশ্যই ইলেকট্রিসিটি প্রয়োজন হবে। ইলেকট্রিসিটি ছাড়া তো আমাদের বয়লারগুলো চলবে না, কারণ বয়লারে আছে আমাদের ফিড পাম্প আছে, তারপরে বয়লারে বার্নার আছে, বার্নারে কন্ট্রোলার আছে, তারপরে বেশ কিছু সেন্সর আছে। তো এইগুলাকে পরিচালনা করার জন্য অবশ্যই বিদ্যুৎ প্রয়োজন। আর বিদ্যুৎটাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, সঠিক সিস্টেমে ব্যবহার করতে না পারেন, তাহলে তো আপনি এইগুলাকে সঠিক সময়ে সঠিকভাবে কন্ট্রোল করতে পারবেন না। সেই জন্য আমরা বয়লার একটা কন্ট্রোল বক্স রাখি বা কন্ট্রোল সিস্টেম রাখি। কোনো কোনো জায়গায় এই কন্ট্রোল বক্সের পরিবর্তে পিএলসি, ভিএফডি, স্কেডা, কম্পিউটার স্ক্রিন এগুলোর মাধ্যমে কম্পিউটারকে বয়লারকে পরিচালনা করা হয়। আবার কোনো কোনো বয়লার যেগুলো খুব একটা উন্নত মান না বা ডিজিটালাইজেশন করা হয় না এখনো, সেই বয়লারগুলোকে এইরকম একটা কন্ট্রোল বক্সের মাধ্যমে কন্ট্রোল করা হয়। সেই ক্ষেত্রে এগুলাতে অটো ম্যানুয়াল সিস্টেম থাকে। যদি বয়লারের ভিতরে পানির লেভেল কমে যায়, অটোমেটিক ফিড পাম্প চালু হয়ে যায়। যদি বয়লারের ভিতরে পানির লেভেল ঠিক পর্যায়ে চলে আসে, অটোমেটিক ফিড পাম্পটা বন্ধ হয়ে যায়। আবার বয়লারে যখন বার্নারটা বন্ধ হতে হবে তখন বন্ধ করে ফেলে। বয়লারের বার্নারটা যখন রানিং করতে হয় তখন রানিং করে। এই কাজগুলো মূলত এই কন্ট্রোল সিস্টেমে বা কন্ট্রোল বক্সের মাধ্যমে করা হয়ে থাকে। ল্যাডার, অনেক বয়লারেই ল্যাডার থাকে না। ল্যাডার অর্থাৎ আপনি যে বয়লারের উপরে উঠে কোনো সময় কাজ করবেন, এই জন্য অবশ্যই তো উপরে ওঠার জন্য সিস্টেম থাকতে হবে। যদি সিস্টেম না থাকে তাহলে আপনি শান্তি মতন উঠতেও পারবেন না, উঠে দাঁড়াইতেও পারবেন না, না দাঁড়াতে পারলে সঠিকভাবে কাজও করতে পারবেন না। এই জন্য ওয়ার্ক স্টেশন রাখা হয়, তারপরে ল্যাডার রাখা হয়। এরকম অনেক বয়লারে থাকে, অনেক বয়লারে থাকে না। এতক্ষণ আমরা বয়লারের বাহিরের অংশ এবং ভিতরের অংশ কিভাবে সেট আপ হয় সেটা দেখলাম। এখন আমরা দেখব যে বয়লারের ভিতরে যে আমরা পানি প্রবেশ করাচ্ছি, এটা কিভাবে প্রবেশ হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফিড পাম্প যখন রানিং হলো তখন এই দিক দিয়ে পানিটা বয়লারের ভিতরে প্রবেশ করতেছে। পানি যখন বয়লারের ভিতরে গেল, যাওয়ার পরে পানিটার লেভেল থাকবে কত দূর পর্যন্ত? পানির লেভেল থাকবে টিউবের ওপর পর্যন্ত। অবশ্যই এটা টিউব থেকে 8 থেকে 6 সেন্টিমিটার বা এরকম 10 সেন্টিমিটার এর মধ্যে থাকতে হবে। কারণ এর সাইডে যদি অনেক নিচে নেমে যায় পানির লেভেল, তাহলে আমরা এখানে দেখি, ধরেন আপনার পানির লেভেলটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিকে সবুজ কালারের পানিগুলা দেখা যাচ্ছে, আর ওপরের দিকে টিউবগুলা ভেসে আছে, মানে পানির উপর অংশে টিউব আছে। তো যদি এরকম হয় তাহলে এই টিউবের মধ্যে দিয়ে যখন পানিগুলা যাবে, সরি, এই আগুনের শিখাগুলা প্রবাহিত হবে, তখন এই আগুনের শিখার কারণে টিউবগুলা অত্যাধিক পরিমাণে উত্তপ্ত অবস্থায় থাকবে। তো একটা উত্তপ্ত জায়গাতে যদি আপনি পানি ফেলেন তাহলে কি হবে, ওইখানে ফ্লাশ স্টিম তৈরি হবে এবং অত্যাধিক পরিমাণে প্রেশার তৈরি হবে। আমরা যেমন দেখি যে যদি বাসাবাড়ির কথাই আমরা চিন্তা করি, তাহলে একটা পাতিলের উপরে, গরম পাতিলের উপরে যদি আমরা পানি ফেলে দিই তাহলে ফস করে ওঠে। আবার একটা গরম সারফেসের উপরে যদি চিন্তা করি, তাহলে সেইখানেও যদি আমরা পানি ফেলি বা কোনো কিছু ছুঁড়ে ফেলে দিই তাহলে সেখানে ফস করে ওঠে এবং পানিগুলা হঠাৎ করেও উধাও হয়ে যায়। এটা কেন হয়? কারণ ওই জায়গাটা অত্যাধিক পরিমাণে গরম, আর এই পানিটা যেহেতু তাপমাত্রা পেলেই এটা বাষ্পে রূপান্তরিত হয়ে যায়, সেই ক্ষেত্রে অত্যাধিক পরিমাণ গরম জায়গায় পানিটা পড়ার সাথে সাথে এটা বাষ্পে রূপান্তরিত হয়ে যায়। তো ওই সময় যখন রূপান্তরিত হচ্ছে তখন অত্যাধিক পরিমাণে প্রেশার তৈরি হয় এই বাষ্পগুলোর মধ্যে। কিন্তু আমরা খোলা জায়গায় এরকম দেখে অভ্যস্ত, যার কারণে বুঝতে পারি না যে ওই কারণে ওই জায়গাতে কি পরিমাণ প্রেশার তৈরি হয়। কিন্তু যখন বয়লারের ভিতরে একটা আবদ্ধ জায়গার মধ্যে আপনি এরকম পানির লেভেলটা নিচে রেখে বয়লারকে পরিচালনা করবেন, তখন আপনার বয়লারের স্টিমের টেম্পারেচার বেড়ে যাবে, আপনার বয়লারের ইকোনোমাইজারের টেম্পারেচার বেড়ে যাবে, এবং যদি কোনো কারণে এই টিউবের উপরে, যেহেতু এগুলা অনেক তাপমাত্রা বিশিষ্ট থাকে, এটার উপরে যখনই পানি পড়বে তখন অত্যাধিক পরিমাণে ফ্লাশ স্টিম হওয়ার কারণে বয়লারের ভিতরে প্রেশারটা বেড়ে যাবে, যার কারণে বয়লারটা বিস্ফোরণ হয়ে যেতে পারে। হঠাৎ করে এই টিউবের উপরে পানি পড়ার কারণে টিউবগুলা বাঁকা হয়ে যেতে পারে, গলে যেতে পারে, এবং এর ফলে বয়লারটা বিস্ফোরণ হতে পারে। যার কারণে বয়লারের ভিতরে অবশ্যই পানির লেভেলটা টিউবের ওপর অবস্থায় থাকবে। এই যে দেখতে পেলেন যে টিউবের ওপরের অংশে পানি চলে আসছে এবং টিউবগুলা পানির নিচে আছে, এই অবস্থায় থাকতে হবে সবসময়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বার্নার যখন চালু হলো তখন এখানে একটা বিষয় বুঝার আছে, সেটা হচ্ছে
এইখানে বার্নারটা রানিং হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বার্নারটা প্রথমে সামান্য পরিমাণ রানিং হয়েছে, তারপরে বার্নারটা আস্তে আস্তে আগুনের তাপটা বাড়তে থাকবে, এই যে দেখতে পেলেন। তো এইটা কেন করা হয়, এখানে যেমনটা দেখানো হয়েছে এর চাইতেও কম ভাবে আগুনটা ধরে ওঠে আর কি। তো এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, যদি আপনি কোনো একটা জায়গাতে ফুয়েল রাখেন, সেটা ডিজেল হোক তারপরে পেট্রোল হোক, এইগুলা রাখার পরে সেখানে যদি মেসের কাঠি বা দিয়াশলাই ছুঁড়ে দিয়ে আপনি আগুন জ্বালাতে চান, দেখবেন যে ধাপ করে ওখানে আগুনটা জ্বলে উঠছে এবং আশেপাশে ছড়িয়ে যাচ্ছে। তো যদি হঠাৎ করে এরকম আগুনটা ধরে উঠে আর ওইখানে যদি গ্যাসের পরিমাণটা অনেক বেশি থাকে, তাহলে এই বয়লারে ব্যাকফায়ারের মতন সমস্যা তৈরি হতে পারে। আপনারা কিছুদিন আগে একটা নিউজ শুনেছেন যে ব্যাকফায়ারের কারণে সিলেট হবিগঞ্জে একটা বয়লারের একটা দুর্ঘটনা ঘটেছে, যার কারণে একজন অপারেটর মারা গেছে, সিনিয়র অপারেটর ছিলেন তিনি। তো এইটা কেন হচ্ছে, এটা মূলত বয়লারের ভিতরে যখন অত্যাধিক পরিমাণে প্রেসার তৈরি হয়ে যাচ্ছে হঠাৎ করে আগুন ধরার কারণে, তখন ওই প্রেসারে এবং ওই এনার্জির কারণে সামনের দিকের বার্নার তারপরে যা কিছু থাকে নাট বোল্ট থাকে, এগুলাকে নিয়ে ভেঙে বের হয়ে চলে আসে। তখন ওই আশেপাশে যদি কেউ থাকে, ওইটার আঘাতে সেই ব্যক্তিটা মারা যাওয়া মতন ঘটনা পর্যন্ত ঘটতে পারে। তো সেই কারণে আমরা প্রথমে বয়লারের ভিতরে সামান্য পরিমাণে আগুন জ্বালাবো। আগুন জ্বালানোর পরে আগুনটা যখন জ্বলে উঠবে এবং আমাদের নির্দিষ্ট সিস্টেম যখন বুঝতে পারবে যে এখানে আগুনটা জ্বলে উঠেছে, তারপরে আস্তে আস্তে গ্যাসের পরিমাণটা বাড়াবো এবং বয়লারের ভিতরে আস্তে আস্তে আগুনটা বাড়তে থাকবে। আমরা যে এক পাশ দুই পাশের কথা শুনেছিলাম গতকালকে, যে বয়লার এক পাশ দুই পাশ হয়ে থাকে, তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন এখানে আগুনটা জ্বললো, জ্বলার পরে আগুনের শিখাগুলা কি হলো, এইদিকে আসা শুরু করেছে। যখন এদিকে আসতেছে, তাহলে এই বয়লারটা যদি আমরা শুধুমাত্র টিউব বেস হিসাবে চিন্তা করি, তাহলে আমার বয়লারের এখানে আগুনটা ধরেছে, ধরার পরে সামনের দিকে টিউবের দিক দিয়ে চলে যেয়ে যদি এই দিক দিয়ে চিমনি হয়ে বের হয়ে যায়, তাহলে এটা হচ্ছে এক পাশ বয়লার। কিন্তু যদি আমার বয়লারের এখানে আগুনটা ধরার পরে এই চেম্বারটাতে আগুনটা যেহেতু সামনের দিকে যাচ্ছে চেম্বারের মাধ্যমে, তাহলে এই চেম্বারের মাধ্যমে গিয়ে যখন এই আগুনগুলা টিউবের মধ্যে দিয়ে সামনের দিকে চলে আসবে, তখন আমার কি হচ্ছে, এই বয়লারটা দুই পাশ হয়ে যাচ্ছে। দুই পাশ হওয়ার পরে সামনে আসার পরে আবার দেখতে পাচ্ছেন যে আগুনগুলা বা আগুনের শিখাগুলা এই পিছন দিকেই চলে যাচ্ছে। তার মানে এই বয়লারটা হচ্ছে তিন পাশ বয়লার। মানে প্রথম পাশে আগুনটা যেখানে জ্বলেছে সেটা থেকে সামনের দিকে চলে এসেছে, আসার পরে টিউব হয়ে আবার পিছনের দিকে আসছে। আমি যদি আবারও দেখাই, এখানে আগুনটা জ্বললো, জ্বলার পরে আগুনের শিখাগুলা পিছন দিকে আসা শুরু করেছে। তো পিছন দিক বলতে যেদিকে বার্নারটা আছে সেই দিকে আমরা এখানে পিছন হিসাব করতেছি। তো এদিকে আসছে, আসার পরে আবারও সামনের দিকে যাওয়া শুরু করে দিয়েছে। তার মানে এই বয়লারটা হচ্ছে তিন পাশ বয়লার। এরপরে এখান দিয়ে মূলত চিমনি হয়ে বের হয়ে চলে যাবে এই ধোঁয়াগুলা। এটা দেখতে পাচ্ছেন যে এই ধোঁয়াগুলা চিমনি হয়ে বের হয়ে চলে যাচ্ছে। তো যখন আগুনের শিখাগুলা জ্বলতেছে ভিতরে বা আগুনের শিখাগুলা টিউবের মধ্যে দিয়ে পাস আকারে যেতে থাকতেছে, তখন টিউবগুলাকে গরম করতেছে। যেহেতু টিউবগুলো গরম হচ্ছে, সেই ক্ষেত্রে টিউবের সংস্পর্শে থাকা পানিগুলো অবশ্যই গরম হবে। যখন পানিগুলো গরম হতে হতে 100 ডিগ্রি ওভার হয়ে যাচ্ছে, তখন এই পানিগুলা বাষ্পে রূপান্তরিত হচ্ছে এবং যখন বাষ্পে রূপান্তরিত হচ্ছে, তখন এই বাষ্পগুলা ওপরের যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশটাতে জমা হচ্ছে। তাহলে আমাদের বয়লারের ভিতরে কয়টা অংশ হচ্ছে, এক অংশে পানি থাকতেছে আর এক অংশে স্টিম থাকতেছে। যেটা ফাঁকা অংশ সেটাতে তো আলটিমেটলি স্টিমই থাকবে, কারণ স্টিমটা তো তৈরি হয়ে উপরের দিকে উঠে যাবে। তো এই ক্ষেত্রে বয়লারের ভিতরে দুইটা চেম্বার হিসাব করা হয়, একটা হচ্ছে ওয়াটার চেম্বার আর একটা হচ্ছে স্টিম চেম্বার। আচ্ছা, এইখানে আমরা যখন স্টিমটা উৎপাদন করতেছি, এই টোটাল অংশটাতে স্টিম উৎপাদন হচ্ছে, কারণ এতগুলো জায়গাতে আমাদের এতগুলা টিউব আছে, যার কারণে প্রত্যেকটা টিউবের সংস্পর্শে থাকা পানিগুলাই উত্তপ্ত হচ্ছে। তার মানে পানি উত্তপ্ত হচ্ছে অনেক বেশি এবং স্টিমটাও অনেক জায়গা মিলে উৎপাদন হচ্ছে। কিন্তু যদি আমরা শুধুমাত্র একটা ভালভের মাধ্যমে এই স্টিমগুলো বের করে দিই, তাহলে ভালভ দিয়ে বের হওয়ার জায়গা সরু এবং এখানে উৎপাদন হওয়ার জায়গাটা অনেক বেশি, যার কারণে যতগুলা স্টিম উৎপাদন হচ্ছে এই স্টিমগুলো আগে ভিতরে থাকতেছে এবং থাকার ফলে
এইগুলোর মাধ্যমে চাপের সৃষ্টি হচ্ছে। ওই যে আমরা বিভিন্ন জায়গায় সংঘাত শুনি যে বয়লারের মধ্যে নির্দিষ্ট প্রেসারের চাইতে অধিক প্রেসারে বাষ্প তৈরি করা হয় এবং সেই বাষ্পকে কাজে লাগানো হয়। তো এইখানেই মূলত ওই ঘটনাটা ঘটতেছে, যেহেতু আমার এই বয়লারের ভিতরে স্টিমটা উৎপাদন হওয়ার জায়গা অনেক বেশি এবং বের হওয়ার জায়গাটা সরু। সেই ক্ষেত্রে ভিতরে স্টিমগুলো আগে জমা থাকতেছে এবং জমা থাকার ফলে এর ভিতরে প্রেসার তৈরি হচ্ছে এবং এই প্রেসারটাই মূলত পরবর্তীতে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হচ্ছে, এক এক জায়গাতে এক এক রকম প্রেসার হিসেবে। এরপরে আসি, এখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এই যে আমি গেজ গ্লাস লাগাইছি, এই গেজ গ্লাসটা কিভাবে লাগানো আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট আছে স্টিমের অংশে, আরেকটা পয়েন্ট আছে পানির অংশে। যখন আমরা গেজ গ্লাসগুলো টেস্ট করব, সেই সময়ও আমাদের এই স্টিম অংশের ভালভগুলো খুলতে হবে, বন্ধ করতে হবে, তারপরে পানির অংশের ভালভগুলো খুলতে হবে, বন্ধ করতে হবে এবং ড্রেন লাইনের ভালভটা খুলে দিতে হবে। এভাবে এই ইয়াটাকে, আমাদের যে প্রেশার গেজটা আছে এটাকে টেস্ট করতে হবে, টেস্ট করে বুঝতে হবে যে ভিতরে কতটুকু পানি আছে। তার মানে একটা প্রেশার গেজ বয়লারের দুইটা অংশের সাথে সংযুক্ত থাকে, একটা স্টিমের অংশে আর একটা হচ্ছে পানির অংশে। আমরা এখানে দেখলাম যে যখন বয়লারের মধ্যে স্টিমটা উৎপাদন হলো, সেই সময় স্টিমটা যখন বের হচ্ছে এই স্টিম ভালভ দিয়ে বা স্টিম লাইন দিয়ে, সেই সময় পানির লেভেলটা আস্তে আস্তে কমতেছে। তো পানির লেভেল যখন কমবে তখন ভিতরে অবশ্যই আমাদেরকে পানির লেভেলটা বাড়াইতে হবে, কারণ পানির লেভেল যদি পরবর্তী না বাড়ায় তাহলে তো বয়লারের ভিতরে পানির লেভেল কম থাকার কারণে বয়লারটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের পরবর্তীতে আবারও বয়লারের ভিতরে পানি প্রবেশ করাইতে হবে এবং এই কাজটা করা হবে আমাদের বয়লারের যে ফিড পাম্প আছে এই ফিড পাম্পের মাধ্যমে। এবং এই সিস্টেমটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, আপনি যত সময় বয়লারকে পরিচালনা করবেন তত সময় ধরেই এভাবে বয়লারের মধ্যে পানি প্রবেশ করবে, পানি স্টিম আকারে উড়ে চলে যাবে, আবার বয়লারের মধ্যে পানি প্রবেশ করাইতে হবে। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং এই কন্টিনিউয়াসলি চলাটাকেই আপনার নিশ্চিত করতে হবে যখন আপনি অপারেটর, ইঞ্জিনিয়ার, ম্যানেজার কিংবা সহকারী হিসেবে কোথাও চাকরি করেন। আর এই কাজটা করার জন্য আমাদের বয়লারের প্রত্যেকটা পার্টস সম্বন্ধেই আমাদেরকে ক্লিয়ার ধারণা রাখতে হবে। যদি ক্লিয়ার ধারণা না রাখতে পারেন তাহলে এইগুলা যখন আপনি পরিচালনা করবেন সেই সময় আপনি কোনো একটা সমস্যা হইলে বুঝতে পারবেন না যে আসলে সমস্যাটা কোথায় হয়েছে এবং আমাকে কিভাবে সমাধান করতে হবে। যেমনটা আমরা দেখলাম যে একটা ফিড পাম্প পরিচালিত হয়ে বয়লারের ভিতরে পানি উৎপাদন তৈরি হচ্ছে, পানি প্রবেশ করাচ্ছে। তো যখন এই ফিড পাম্পটা নষ্ট হয়ে যাবে তখন বয়লারের মধ্যে পানি প্রবেশ করবে না। এখন যদি আপনি দেখেন যে বয়লারের ভিতরে পানির লেভেলটা অনেক কম, সেই সময় যদি আপনি বুঝতে না পারেন যে ফিড পাম্প নষ্ট হলে তো বয়লারের ভিতরে পানি ঢুকবে না, তাহলে আমাকে ফিড পাম্পটা দেখতে হবে। আপনি ফিড পাম্প না দেখার পরিবর্তে আপনি শুধু সবকিছু খুঁজে বেড়াচ্ছেন যে কি কারণে বয়লারের মধ্যে পানি ঢুকতেছে না, কি কারণে পানি ঢুকতেছে না। তো সারাদিন খুঁজলে তো আপনি পাবেন না যদি না জানেন যে মূলত কোনটার কারণে এই সমস্যাটা হতে পারে। সেই জন্য আমরা আমাদের ক্লাসগুলোতে সবাই মনোযোগের সহিত দেখার চেষ্টা করব যে কোন কোন সমস্যার কারণে বয়লারে কি কি সমস্যা মূলত হয়ে থাকে এবং সেগুলা কিভাবে সমাধান করতে হবে। একটু আমি পিডিএফটা অন করে আপনাদেরকে পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমরা এতক্ষণ ধরে বয়লারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ কিভাবে সেট আপ হয় এবং একটা বয়লার কিভাবে রানিং হয় সেই বিষয়গুলো দেখলাম। এখন আমরা বয়লারের ফান্ডামেন্টাল সম্বন্ধে জানার চেষ্টা করব
যে মূলত এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এইগুলা যদি আমরা বিস্তারিত আকারে জানতে চাই তাহলে সেগুলা মূলত কি কি হবে। তো আমরা যদি দেখি যে একটা ব্রয়লার মূলত কি, এখানে একটা আহ, ছবি দেখানো হয়েছে, এটা মূলত ব্রয়লারের ছবি না, কিন্তু ব্রয়লার হিসেবে দেখানো হচ্ছে। এরকমও ব্রয়লার হয়, সেই কারণে দেখানো হয়েছে। যেগুলা মূলত ফিল্ড ডিরেক্টেড ব্রয়লার সেগুলা এরকমও হয়ে থাকে। ওই ব্রয়লারগুলো মূলত এরকম চার কোনাচে হতে পারে, অনেক জায়গা নিয়ে থাকতে পারে। এরপরে এই ব্রয়লারগুলোর সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ লাগানো থাকতে পারে। এরকম কন্ট্রোল বক্সগুলো ব্রয়লারের সাথে রাখা হতে পারে, বা একটা কন্ট্রোল রুম থাকতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, যেগুলা ফিল্ড ডিরেক্টেড ব্রয়লার। তো আমরা দেখি যে মূলত ব্রয়লার কি। আমরা এতক্ষণ ধরে একটা ব্রয়লারের ভিডিও দেখলাম, গতকাল ক্লাসেও দেখেছি যে ব্রয়লার মূলত কি। আমি যদি আবারও এটা ডিসক্রাইব করি আপনাদের সামনে, তাহলে আপনারা মূলত এখানে যারা আছেন প্রত্যেকেই মনোযোগের সহিত এই বিষয়গুলো দেখবেন, কারণ এই তথ্যগুলা বা এই কথাগুলা সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং বারবার এই কথাগুলাই আপনাদেরকে বিভিন্ন ইন্টারভিউ প্রশ্নে বা ইন্টারভিউ বোর্ডে হোক, সার্টিফিকেট বোর্ডে হোক, কিংবা আপনাকে যে কোনো জায়গায় যদি আপনি ইউটিলিটি সেকশনে চাকরি করতে চান, তাহলে আপনাকে এইগুলাই জিজ্ঞাসা করবে যে ব্রয়লার কি, ব্রয়লার কেন ব্যবহার করা হয়। অ্যাজ এ ফ্রেশার হিসেবে আপনাকে যেমন প্রশ্ন করবে ব্রয়লারের ফান্ডামেন্টাল নিয়ে, অ্যাজ এ সিনিয়র পারসন হিসেবেও আপনাকে ব্রয়লারের ফান্ডামেন্টাল নিয়ে প্রশ্ন করবে। সেই ক্ষেত্রে এক একজনের জন্য এক এক রকম প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তো আমরা দেখব যে ব্রয়লার আসলে কি। ব্রয়লার হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে স্টিম উৎপাদন করা হয়। আমরা এতক্ষণ ধরে সেটাই দেখলাম যে একটা ব্রয়লার বিভিন্ন যন্ত্রের সাহায্যে মূলত একটা নির্দিষ্ট কাঠামোতে রূপ নেয়। তারপরে সেই ব্রয়লার দিয়ে আমরা আলটিমেটলি স্টিম উৎপাদন করি। এই স্টিমগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। তো যদি আমরা ব্রয়লার কি এটা নিয়ে বিস্তারিত আকারে জানতে চাই বা কয়েকটা সংজ্ঞা দেখতে চাই, তাহলে আমরা বিভিন্নভাবে বলতে পারি। প্রাথমিকভাবে একটা বয়লার হচ্ছে এমন একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে স্টিম উৎপাদন করা যায়, অর্থাৎ বয়লার ইজ এ স্টিম জেনারেটর। এটা আপনি যদি বলেন তাহলে এনাফ। এরপরে যদি আপনি আরও ডিপলি বলতে চান, তাহলে আপনি বলতে পারেন এভাবে যে বয়লার এমন একটা যন্ত্র যেই যন্ত্রের সাহায্যে পানি হতে স্টিম উৎপাদন করা হয়, এবং বয়লারে বিভিন্ন ধরনের সেফটি রাখা হয় যেন এই বয়লারটা কোনো কারণে বিস্ফোরণ না হয়ে কোনো ধরনের দুর্ঘটনা তৈরি না করে বা দুর্ঘটনা না ঘটায়। তাহলে আপনার এই উত্তরটা আরও সুন্দরভাবে হবে। আর যদি আপনি বইয়ের ভাষায় বলতে চান, বইয়ের ভাষাতেও বলতে পারেন। আর যদি আপনি ওই জায়গাতে যদি একটু ক্রিটিক্যালি বলতে চান, বা আপনি যদি আরেকটু ডিপলি বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে বয়লার হচ্ছে এমন একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে স্টিম উৎপাদন করা যায়। তবে বাংলাদেশ গভর্নমেন্ট ল অনুযায়ী 22.76 লিটার পানিকে যদি প্রত্যেক ঘন্টায় একটা যন্ত্র স্টিমে রূপান্তরিত করতে পারে, তাহলে সেই যন্ত্রকে আমরা বয়লার বলতে পারি। তো এভাবে আপনারা বলতে পারেন। এরপরে আসি এই বয়লারের স্টিমগুলা কোথায় কোথায় ব্যবহার করা হয়। বয়লারের স্টিমগুলা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, গত ক্লাসে আমরা দেখেছিলাম। যেমন গার্মেন্টস, টেক্সটাইল, তারপরে ওষুধ কোম্পানিতে, তারপরে আমাদের যে হসপিটালগুলো আছে এই হসপিটালগুলোতে, তারপরে আমাদের যে রেস্টুরেন্টগুলো আছে, বড় বড় রেস্টুরেন্ট, 5 স্টার রেস্টুরেন্ট, সেইগুলোতে ব্যবহার করা হয়। শীতপ্রধান দেশে বাসাবাড়ি গরম করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও অন্যান্য ছোট ছোট বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন বিভিন্ন স্যাম্পল তৈরি করার কাজে বয়লারের স্টিমগুলো ব্যবহার করা হয়। ওই ক্ষেত্রে মূলত এত বড় বয়লার ব্যবহার করা হয় না, 5 কেজি 7 কেজির ছোট ছোট স্টিম জেনারেটর বা হিটারগুলো ব্যবহার করা হয়। এখানে একটা কথা বলে রাখি যে যদি আপনার বয়লারটা ছোট হয়, মানে ওই 22.76 লিটারের কম হয়, তাহলে সেইগুলাকে হিটার বলা হয় মূলত। এখানে একটা পার্থক্য আছে, এইটা হচ্ছে যদি ওই নির্দিষ্ট পরিমাণ পানির চাইতে বেশি পানি আপনি মানে স্টিমে রূপান্তরিত না করেন, তাহলে সেটাকে হিটার বলা হবে, আর যদি করেন তাহলে সেটাকে বয়লার বলা হবে। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যেগুলা থার্মাল অয়েল বয়লার, হ্যাঁ, সেইগুলাকে অনেকেই বয়লার হিসেবে চিনেন, কিন্তু সেগুলা থার্মাল অয়েল বয়লার না, সেগুলো হচ্ছে থার্মাল অয়েল হিটার বা থার্মো অয়েল হিটার। সেগুলা দিয়ে তার মানে আপনার যে ইয়াগুলো আছে, তেলগুলো আছে, থার্মো অয়েলগুলো আছে, সেই অয়েলগুলাকে মূলত গরম করা হয়, এবং গরম করে সেই গরম তেলগুলাকে ফ্লোরে নিয়ে যাওয়া হয় বা প্রোডাকশন সেকশনে নিয়ে যাওয়া হয়, এবং সেইখান থেকে আবার ওই তাপমাত্রাগুলাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এগুলা এমনভাবে করা হয় যে ধরেন একটা কয়েল আছে, সেই কয়েলটা আছে কোথায়, প্রোডাকশন সেকশনে, আর থার্মো অয়েল হিটারটা আছে
একটা সেকশনে যেখানে মূলত ওইটা সেট আপ করা আছে। তো সেইখানে যখন তেলগুলাকে তাপমাত্রা দিয়ে উত্তপ্ত করা হয়, তখন এই তেলগুলা প্রোডাকশন সেকশনে যায়। যখন প্রোডাকশন সেকশনে এই তেলগুলা যাচ্ছে, তখন তেলগুলা থেকে বাতাসের মাধ্যমে এই তাপমাত্রাগুলা প্রোডাকশন সেকশনে বিভিন্ন কাজের জন্য, রিয়াকশনের জন্য হতে পারে, কাপড় শুকানোর জন্য ব্যবহার করা হতে পারে, বা বিভিন্ন কাজে হতে পারে, সেইগুলা করে তখন কি হচ্ছে, যখন বাতাসের মাধ্যমে তাপমাত্রাগুলা শোষণ করে নেওয়া হচ্ছে, তখন এই তেলগুলা আরেকটু ঠান্ডা হয়ে যাচ্ছে, ওইগুলো আবার ফেরত আসতেছে এই হিটারের মধ্যে। তখন এই হিটারে আবারও তেলগুলাকে গরম করা হয়। এই প্রসেসটা কন্টিনিউয়াসলি হতে থাকে। তো ওইখানে যেহেতু পানিকে উত্তপ্ত করে স্টিমে রূপান্তরিত করা হয় না, সেই জন্য ওইটাকে হিটার বলা হয়। আর যেইটা দিয়ে পানিকে উত্তপ্ত করে স্টিমে রূপান্তরিত করা হবে সেটাকে বয়লার বলা হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল পার্থক্য। এই বিষয়গুলো আমি এতক্ষণ ধরে বললাম যে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন প্রসেসে ব্যবহার করা হয়, পাওয়ার জেনারেশনে ব্যবহার করা হয়, হিটিং এর কাজে ব্যবহার করা হয়, আবার বিভিন্ন মেশিনেও ব্যবহার করা হয়, যেগুলা এইচভ্যাক সিস্টেম আছে। এইচভ্যাক সিস্টেমের মধ্যে স্টিম চালিত যেই এই চিলারগুলো আছে, সেগুলোতেও মূলত এই বয়লারের যে স্টিম, এই স্টিমগুলো ব্যবহার করা হয়। আমরা গত ক্লাসেও দেখেছিলাম যে বয়লারের ক্লাসিফিকেশন কি কি হতে পারে। এই জিনিসগুলো আপনাদেরকে প্রত্যেককে ভালোভাবে মনোযোগের সহিত শুনে ভালোভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ এগুলো আপনাকে যে কোনো জায়গায় গেলে জিজ্ঞাসা করবে যে বয়লার কত প্রকার, বয়লার কি, বয়লার কেন ব্যবহার করা হয়, বয়লারের ক্যাপাসিটি কি, এই বিষয়গুলো জিজ্ঞাসা করবে। তো আমরা যদি বয়লারের ক্লাসিফিকেশন দেখি, গতকালকে দেখেছিলাম যে বয়লার ফায়ার টিউব হয়, ওয়াটার টিউব হয়, ফিল্ড ডিরেক্টেড হয়, প্যাকেজ টাইপের হয়, বয়লারের ফুয়েল অনুযায়ী বয়লার, এটা লিকুইড ফুয়েল বয়লার নাকি সলিড ফুয়েল বয়লার নাকি গ্যাসীয় জ্বালানি দিয়ে চলবে সেই অনুযায়ী বয়লার, বয়লারটা ভার্টিক্যালি বসানো আছে নাকি হরিজন্টালি বসানো আছে, বয়লারটা কি ধরনের টাইপের সেটার উপর নির্ভর করে। আবার এটা কি শিপের বয়লার নাকি নর্মাল আমরা যে ফ্যাক্টরিতে ব্যবহার করি এটার কারণে ব্যবহার উপযোগী বয়লার, কিংবা সেটা বাসা বাড়িতে ব্যবহার উপযোগী বয়লার কিনা, এই বিভিন্ন ভাবেই মূলত ক্লাসিফিকেশন করা হয়। তবে সবচেয়ে বেশি যে ক্লাসিফিকেশনটা আমাদের পরিচিত সেটা হচ্ছে বয়লারটা ফায়ার টিউব নাকি ওয়াটার টিউব। এখানে দেখতে পাচ্ছেন একটা বয়লার, এটা হচ্ছে ফায়ার টিউব বয়লার। এখানে একটা বয়লারের অংশ দেখানো হয়েছে ভিতরের, সেটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার। ফায়ার টিউব বয়লার কি, যেই বয়লারের আগুনটা জ্বালানোর পরে আগুনের শিখাগুলোকে টিউবের ভিতরে প্রবেশ করানো হয়। এই যে এই ছোট ছোট ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টিউবের ছিদ্র। হ্যাঁ, টিউব আছে এর ভিতরে। তো এই যে এই টিউবগুলোই মূলত এর ভিতরে ঢুকানো আছে। তো এই টিউবের মধ্যে দিয়ে যখন আগুনের শিখাটা প্রবেশ করবে, তখন এই বয়লারকে বলা হবে ফায়ার টিউব বয়লার। আর যখন টিউবের ভিতরের দিকে পানি প্রবাহিত করা হবে এবং টিউবের বাইরের দিকে আগুনের শিখাগুলো থাকবে, তখন এই টিউব বিশিষ্ট বয়লারকে ওয়াটার টিউব বয়লার বলা হবে, কারণ টিউবের মধ্যে পানি আছে। এই দুইটা বয়লারেরই এক একটার এক এক রকম সুবিধা আছে, এক একটার এক রকম অসুবিধা আছে। সুবিধার মধ্যে এই যে ফায়ার টিউব বয়লার, এগুলার দাম তুলনামূলক কম, এগুলা ব্যবহার করা তুলনামূলক সহজ, কিন্তু এগুলা বিস্ফোরণের ক্ষেত্রে বড় ধরনের বিস্ফোরণ হইলে এটা মারাত্মক ইয়া করে, মানে মারাত্মকভাবে প্রভাব ফেলে। আর এই যে ওয়াটার টিউব বয়লার, এই ওয়াটার টিউব বয়লারগুলা দাম বেশি, পরিচালনা একটু কষ্টসাধ্য, এবং এগুলা যখন বড় ধরনের বিস্ফোরণও ঘটে তারপরেও খুব একটা বেশি প্রভাব ফেলতে পারে না, কারণ এগুলাতে তো টিউব থাকে, সেই ক্ষেত্রে টিউবগুলা ফেটে যায়, টিউব ফেটে ওই টিউব দিয়ে পানি বের হতে থাকে। কিন্তু যদি এইটার ক্ষেত্রে হয়, তাহলে এই বয়লারের এই শেলটা যখন বিস্ফোরিত হয়, তখন ভিতরের পুরো অংশটাই মূলত ভেঙে চুরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেই ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হয়, যেমন বিল্ডিং ভেঙে যাওয়া, তারপরে আশেপাশে যারা থাকে তাদের মারা যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাওয়া, কিংবা আশেপাশের বিল্ডিংয়ে পর্যন্ত এগুলা প্রভাব ফেলতে পারে। এই ক্ষেত্রে এই বয়লারটা তাহলে কি বয়লার, এটা হচ্ছে ফায়ার টিউব বয়লার। ফায়ার টিউব বয়লার কি, যেই টিউবের মধ্যে দিয়ে আগুনের শিখা প্রবাহিত করা হয় সেটা হচ্ছে ফায়ার টিউব বয়লার। আর যেই আগুন টিউবের মধ্যে পানি প্রবাহিত করা হয়, টিউবের বাহিরের দিকে আগুন থাকে, সেটাকে ওয়াটার টিউব বয়লার বলা হয়। আমরা যখন বয়লার পরিচালনা করব, তখন আমাদের বয়লারের ক্যাপাসিটি সম্বন্ধে বুঝতে হবে। বয়লারের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ক্যাপাসিটি আর একটা হচ্ছে প্রেশার। প্রেশার কি, ক্যাপাসিটি কি? আপনি যখন একটা বয়লার পরিচালনা করবেন, তখন এই বয়লারের নির্ধারিত ক্যাপাসিটি থাকবে।
ক্যাপাসিটিটা কি? আপনি যখন একটা মোবাইল কিনতেছেন তখন এই মোবাইলের র্যাম কত, রম কত, আপনার মোবাইলের ক্যামেরা সাইজ কত, আপনার মোবাইলটা কত ইঞ্চি ডিসপ্লে হবে, এই যে বিভিন্ন ধরনের সিস্টেমগুলো আপনি জেনে নিচ্ছেন, এগুলো হচ্ছে আপনার মোবাইলের ক্যাপাসিটি। যে ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে 5000 mAh, এটা 5000 mAh পর্যন্ত বিদ্যুৎ ধরে রাখতে পারবে এবং এই অনুযায়ী আপনাকে 5 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে ব্যাটারি। এইটার ক্যামেরা ক্যাপাসিটি হচ্ছে, ক্যামেরাটা 48 মেগাপিক্সেল, এটা এই অনুযায়ী ভিডিও এবং ছবি তুলতে পারবে। এটার ডিসপ্লেটা হচ্ছে এরকম, এটা এত ইঞ্চি ডিসপ্লে হওয়ার কারণে আপনি ছবি, ভিডিও, গেম খেলা সব কিছুই সুন্দরভাবে করতে পারবেন। তাহলে একটা মোবাইলেরই বিভিন্ন ধরনের ক্যাপাসিটি আছে। তো আমাদের বয়লারের যখন ক্যাপাসিটি চিন্তা করব, তখন এই বয়লারটা মূলত কত টন স্টিম প্রত্যেক ঘন্টায় জেনারেট করতে পারবে, এইটা অনুযায়ী বয়লারের ক্যাপাসিটি নির্ধারিত হবে। অর্থাৎ আপনি যদি একটা বয়লার কিনেন, তাহলে এই বয়লারটা হবে 1 টন, 2 টন, 5 টন, 10 টন, কিংবা ওই যে বললাম 22.76 লিটার, এরকম হবে। তো এইটা মূলত কি? এটা হচ্ছে 1 ঘন্টায় একটা বয়লারের মাধ্যমে কতটুকু স্টিম আপনি জেনারেট করতে পারবেন বা উৎপাদন করতে পারবেন, সেটাকে বলা হচ্ছে বয়লারের উৎপাদন ক্ষমতা বা বয়লারের ক্যাপাসিটি। এইটা অনুযায়ী মূলত বয়লারকে আমরা চিহ্নিত করে থাকি। যেমন আমরা যখন ব্রয়লার গুলা দেখি তখন আমরা জিজ্ঞাসা করি যে এটা 1 টনের ব্রয়লার নাকি 2 টনের ব্রয়লার। এটা কখনোই জিজ্ঞাসা করে না এটার উৎপাদন ক্ষমতা কত বা এটার ক্যাপাসিটি কত, এরকম সাধারণত জিজ্ঞাসা করা হয় না। আপনি যদি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন যে তোর এখানে কয় টনের ব্রয়লার, তখন সে বলবে যে আমার এখানে 2 টন বা 5 টনের ব্রয়লার। আপনাকে আলাদাভাবে বলতে হবে না যে ব্রয়লারের ক্যাপাসিটি কত তোর ওইখানে। তার মানে আমরা যেহেতু ক্যাপাসিটি সম্বন্ধে সচরাচর অভ্যস্ত না, সেই ক্ষেত্রে যদি আপনাকে এই ধরনের প্রশ্ন করে বসে যে একটা বয়লারের ক্যাপাসিটি কেমন বা একটা 5 টন বয়লারের ক্যাপাসিটি কেমন, তখন আপনি ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন যে ক্যাপাসিটি আবার কি জিনিস। তো সেই জন্য এই বিষয়টা ক্লিয়ার হইতে হবে যে বয়লার প্রত্যেক ঘন্টায় যেই পরিমাণ স্টিম উৎপাদন করতে সক্ষম, সেটা ম্যাক্সিমাম কত হতে হবে, সেটার উপর নির্ভর করে বয়লারটার ক্যাপাসিটি নির্ধারিত হবে। যেমন একটা বয়লার যদি প্রত্যেক ঘন্টায় নর্মাল অবস্থায় সর্বোচ্চ লোডে 5 টন স্টিম উৎপাদন করতে সক্ষম হয়, তাহলে সেটার ক্যাপাসিটি হবে 5 টন। 5 টন। আর যদি সেটা 2 টন হয় তাহলে 2 টন, সেটা যদি 3 টন হয় 3 টন, 100 টন হইলে 100 টন। এইবার আসি বয়লারের প্রেশার কি। এই যে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে একটা বয়লারের ভিতরে যখন স্টিম উৎপাদন হয়, এই স্টিমগুলোর মধ্যে প্রেশার তৈরি হয়। এখন প্রেশার তৈরি কেন হবে? পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই কম্পমান আছে। একটা জিনিস যদি আপনি পানিকে আপনি ঠান্ডা করতে থাকেন, তখন এইটা একেবারে পরম তাপমাত্রায় যাওয়ার আগ পর্যন্ত এটা কম্পমান থাকবে বা ভাইব্রেশন হতে থাকবে। এটা আমরা সচরাচর খালি চোখে দেখতে পাই না বা সাধারণভাবে বুঝতে পারি না, কিন্তু প্রত্যেকটা জিনিসেই যদি তাপ প্রয়োগ করা হয় সেটা কম্পিত হতে থাকে বা ভাইব্রেট হতে থাকে। সেটা আপনার মোবাইলটা হতে পারে, ল্যাপটপটা হতে পারে, একটা বাড়ি হতে পারে, একটা সমুদ্র হতে পারে, পানি হতে পারে, বয়লার হতে পারে, সব কিছুই যখন এটাতে তাপমাত্রা প্রয়োগ করা হবে এটা কম্পিত হতে থাকবে। এবং এই তাপমাত্রার পরিবর্তনের ফলেই মূলত আমাদের এই পানিগুলো নর্মাল পানি থাকে, তারপরে বরফ অবস্থায় থাকে, আবার এটা হচ্ছে বাষ্পে রূপান্তরিত হয়ে যায়। তো আমরা একেবারে ডিপ ইয়াতে যাচ্ছি না, নর্মালি বোঝার চেষ্টা করি যে যখন আমি বয়লারের মধ্যে স্টিম উৎপাদন করলাম, তখন এই স্টিমগুলা কম্পিত হতে থাকবে এবং যেহেতু বায়বীয় পদার্থ, এটা ছড়িয়ে থাকতে পছন্দ করে। যেমন আপনি যদি কোনো একটা জায়গায় অক্সিজেন ছেড়ে দেন, তাহলে এই অক্সিজেনটা দেখবেন মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়েছে। যদি আপনি কোনো একটা বেলুনের ভিতরের বাতাস আপনি বাইরে বের করে দেন, দেখবেন যে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আপনি বুঝতেই পারবেন না যে এটার প্রেশারটা কমেছে কি বেড়েছে আশেপাশের যে যে অংশটাতে আপনি ছেড়ে দিয়েছেন। কিন্তু আপনি যদি একটা রুমের কথা চিন্তা করেন, এই রুমের ভিতর যদি আপনাকে রেখে দিয়ে সেখানে বাতাস প্রবেশ করানো হতে থাকে, তাহলে আপনি একটা সময় পরে গিয়ে দেখবেন যে চারিদিকে বাতাসের প্রেশারের কারণে আপনার অস্বস্তি লাগতেছে। যেমনটা আমরা দেখি যে একটা সিলিন্ডারের ভিতরে যখন আমরা গ্যাসগুলাকে রাখি, তখন এর ভিতরে যখন অত্যাধিক পরিমাণে প্রেশার প্রয়োগ করে গ্যাসগুলাকে ভিতরে প্রবেশ করাই, তখন এগুলা গ্যাসের প্রেশারের কারণে তরল আকার হিসেবে বা তরল আকারে থাকে। কিন্তু যখনই আপনি ওইটার ভালভটা খুলে দিবেন, দেখবেন যে সব চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তার মানে প্রেশারের কারণে সে ভিতরে থাকলেও যখনই ও সুযোগ পাবে তখনই চারিদিকে ছড়িয়ে পড়বে। তো বয়লারের মধ্যে
যেহেতু স্টিমগুলো উৎপাদন হচ্ছে আর এটা বের হতে পারতেছে না সহজে, শুধুমাত্র একটা স্টিম স্টপ ভালভের মাধ্যমে বা একটা ভালভের মাধ্যমে বের হচ্ছে, তো সেই ক্ষেত্রে ভিতরে যেহেতু স্টিমগুলা জমাট আছে আর এগুলা একটা আরেকটার সাথে সংঘর্ষ করতেছে, সে নিজের জায়গা নিতে চাচ্ছে, ছড়িয়ে পড়তে চাচ্ছে, তো সেই সময় ভেতরে প্রেশার তৈরি হচ্ছে। আর এই প্রেশারটাই মূলত বয়লারের প্রেশার। এই প্রেশারটা যদি বেশি হয়ে যায় তাহলে বয়লার বিস্ফোরণ হতে পারে। যদি প্রেশারটা নর্মাল থাকে তাহলে নর্মালি আমরা বয়লারকে পরিচালনা করতে পারি। এখন এই যে প্রেশার, এই প্রেশারটা একটা বয়লারের কত হবে, এরকম বেশ কিছু কনফিউশনমূলক প্রশ্ন আছে। যেমন কিছুদিন আগে এরকম একটা প্রশ্নের কারণে একজনের চাকরি হয় নাই। তো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় একটা বয়লারের ক্যাপাসিটি 5 টন, এই বয়লারের ক্যাপাসিটি প্রেশার কেমন হবে, তো আপনাকে এইটার উত্তর দিতে হবে যে বয়লারের প্রেশার নির্ধারণ করবে বয়লারের যে ক্রেতা আছে তাদের রিকোয়ারমেন্টের উপরে। যদি আপনার অফিস দেখে যে আমি যে মেশিনগুলো পরিচালনা করব, ধরেন আপনার একটা ডায়ার মেশিন আছে, আপনার একটা স্ট্যান্ডার্ড মেশিন আছে, আপনার আরও কিছু মেশিন আছে, সেই মেশিনগুলোতে আলাদা আলাদা প্রেশার প্রয়োজন। তো আলাদা আলাদা প্রেশার কেমন, ধরেন আপনার একটা মেশিন আছে সেটাতে 5 কেজি প্রেশার প্রয়োজন হবে, আর আরেকটা মেশিন আছে এটাতে 2 কেজির বেশি প্রেশার দিলে ওই মেশিনটা বন্ধ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাহলে ওই 2 কেজি প্রেশারের বয়লারের জন্য আপনার বয়লার লাগতেছে, এই 5 কেজি প্রেশারের বয়লারের জন্য বয়লার লাগতেছে। তাহলে আপনি যদি একটা বয়লার কিনে আনেন, যে আমি 10 কেজি প্রেশারের একটা বয়লার কিনবো, পরবর্তীতে যদি আমার আরও কিছু মেশিন প্রয়োজন হয় এবং সেগুলো যদি আলাদা আলাদা প্রেশারের হয়, তাহলে সেগুলোও পরিচালনা করতে পারবো। আমার বর্তমানে যে 2টা মেশিন আছে এই 2টা মেশিনও পরিচালনা করতে পারবো। তাহলে আপনি সিস্টেম ব্যবহার করে 2টা মেশিনই পরিচালনা করবেন এবং এই ক্ষেত্রে কি করতেছেন, 10 কেজি প্রেশারের একটা বয়লার কিনে আনতেছেন। তার মানে আপনার রিকোয়ারমেন্টের উপর নির্ভর করতেছে একটা বয়লারের প্রেশারটা কত হবে। তাহলে আপনি যখন বয়লারটা ক্রয় করতেছেন বা আপনার যে রিকোয়ারমেন্ট সেটার উপর নির্ভর করবে বয়লারের প্রেশার কত হবে। সেটা একটা 5 টন বয়লারের 100 কেজি প্রেশারও হতে পারে, একটা 5 টন বয়লারের 5 কেজি প্রেশারও হতে পারে, একটা 5 টন বয়লারের 2 কেজি প্রেশারও হতে পারে। তার মানে একটা বয়লারের ক্যাপাসিটি নির্ধারণ করতেছেন কত, এটা সর্বোচ্চ কত লোড বা কতটুকু স্টিম উৎপাদন করতে পারে সেটার উপর নির্ভর করে একটা বয়লারের প্রেশার নির্ধারণ করতেছেন, এইটার ভিতরে কি পরিমাণ প্রেশার ওই অবস্থায় আপনি পরিচালনা করলে বয়লারটা বিস্ফোরণ হবে না বা বয়লারটা সুন্দরভাবে চলবে সেটার উপরে। তবে এইগুলা আরেকটা ব্যাপারের উপরে নির্ভর করতেছে, সেটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট কতটুকু। আপনার যদি একটা বয়লার প্রয়োজন হয় 5 টন, তাহলে বয়লারটা প্রথমে আপনি কিনবেন 5 টনের, এরপরে আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে 5 টনের বয়লারটা কিনতেছি এই বয়লারে প্রেশার কতটুকু থাকবে। যদি আপনার প্রেশার প্রয়োজন হয় 10 কেজি, তাহলে আপনি 10 কেজি বয়লার নেবেন। আপনি যদি 20 কেজি বয়লার হয় বা 20 কেজি প্রেশারের প্রয়োজন হয় তাহলে 20 কেজি বয়লার নিচ্ছেন। মানে একটা বয়লারের ক্যাপাসিটি আলাদা হতে পারে, প্রেশার আলাদা হতে পারে। এখানে কোনো আলাদা নিয়ম নাই যে একটা 5 কেজি বয়লারে বা 5 টন বয়লারে 5 কেজি প্রেশারই হইতে হবে, 5 টন বয়লারে 10 কেজি প্রেশারই হইতে হবে। এই ক্ষেত্রে গ্রাহকের চাহিদা অনুযায়ী যারা বয়লারগুলো নির্মাণ করে তারা মূলত ওই অনুযায়ী ডিজাইন করে থাকে। আপনি যদি তাদেরকে রিকোয়ারমেন্ট পাঠান যে আমাদের একটা বয়লার প্রয়োজন, এই বয়লারটা প্রত্যেক ঘন্টায় 5 টন স্টিম উৎপাদন করবে, কিন্তু বয়লারের স্টিমের প্রেশার যেটা সেটা হতে হবে 20 কেজি, তখন তারা ওই অনুযায়ী অ্যানালাইসিস করবে, ওই অনুযায়ী ডিজাইন করবে, করে আপনাকে আলাদাভাবে বয়লার উৎপাদন করে তারা করবে, আপনাকে প্রদান করবে। সেই ক্ষেত্রে টাকার ব্যাপার আছে। আপনার যে ব্রয়লারগুলো সচরাচর আছে এইগুলার বাইরে গেলে যদি আপনি আলাদা টাইপের ব্রয়লার নিতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ বেশি পড়বে, কারণ তাদের আলাদা টিম করতে হবে, আলাদাভাবে তাদেরকে তৈরি করতে হবে। এছাড়াও আপনি যদি একটা রিকোয়ারমেন্টে যেতে চান যে আপনার মূলত লাগ দিছে কত এবং সেই ক্ষেত্রে আপনি আলাদা আলাদা ব্রয়লার নিয়ে আসলে হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে আপনার লাভ হচ্ছে কিনা কিংবা লস হচ্ছে কিনা সেটা দেখে আপনি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। আমরা যখন ব্রয়লারের পার্টস পাতি বা ব্রয়লার কেনার সম্বন্ধে ক্লাস করব তখন এগুলো আরো বিস্তারিত আকারে জানার চেষ্টা করব। এই স্লাইডে আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রয়লারের একটা অংশ। ব্রয়লারের ভিতরে আমরা টিউব দেখতে পাচ্ছি, টিউবগুলো বিভিন্নভাবে সাজানো আছে। তারপরে ব্রয়লারের বাইরের অংশ বা ব্রয়লারের একটা বডি দেখতে পাচ্ছি, ব্রয়লারের উপরে একটা চিমনির মতন কিছু একটা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন অংশ এগুলোতে দেখা যাচ্ছে বা এখানে টিউব, পাইপ এগুলো দেখা হচ্ছে। তো আমরা মূলত ব্রয়লারের এই অংশে বা এই স্লাইডে ব্রয়লারের শেল নিয়ে আলোচনা করব। ব্রয়লারের শেল কি, ব্রয়লারের শেল হচ্ছে ব্রয়লারের প্রধান কাঠামো। প্রধান যে কাঠামো সেটা হচ্ছে ব্রয়লারের শেল। এই শেলটা মূলত
বয়লারের যে বিভিন্ন যন্ত্রাংশ আছে এই প্রত্যেকটা যন্ত্রাংশকে নিজের বডির সাথে বা নিজের সাথে একীভূত হতে সহযোগিতা করে এবং এটার সাথে যখন আপনি অন্যান্য যন্ত্রাংশগুলা যুক্ত করবেন তখন এটা একটা আদর্শ বয়লারের রূপ নেবে। আদর্শ বয়লার বলতে একটা আদর্শ বয়লার হওয়ার জন্য এই বয়লারে সেফটি সিস্টেম থাকতে হবে, তাহলে এই বয়লারটা আদর্শ সিস্টেম আদর্শ বয়লার হবে। যদি আপনি শুধুমাত্র একটা বয়লার তৈরি করেন আর এই বয়লারে যদি কোনো সেফটি না রাখা হয় তাহলে এটা আদর্শ বয়লার হবে না। সেই ক্ষেত্রে এই বয়লারটা আপনি বাংলাদেশে ব্যবহার করতে পারবেন না। যদি বয়লারটা ব্যবহার করেনও আর যদি গভর্নমেন্ট জানতে পারে তাহলে আপনাকে জেল এবং জরিমানার সম্মুখ হতে হবে। সেই জন্য আমাদেরকে বয়লার ব্যবহার করতে হবে নির্দিষ্ট টাইপের বয়লার এবং সেইগুলা অবশ্যই আদর্শ টাইপের হতে হবে, যেন সেই বয়লারের সেফটি নির্ধারিত থাকে এবং সেফটি অবশ্যই একটা বয়লারে থাকতে হবে। বয়লারের কাগজপাতি লাইসেন্স এগুলো অবশ্যই ঠিক থাকতে হবে। আপনি যখন একটা মোটরসাইকেল ব্যবহার করতেছেন তখন এই মোটরসাইকেলটার জন্য লাইসেন্স লাগে। কেন লাইসেন্স প্রয়োজন হচ্ছে? এই মোটরসাইকেলটার ফিটনেস ঠিক আছে কিনা, মোটরসাইকেলটা কত কিলোমিটার চলতেছে, মোটরসাইকেলটা আপনারই কিনা, এগুলা যেমন নির্ধারিত করে দেয় সরকার যে আপনি এই মোটরসাইকেলটা যেহেতু কিনেছেন সেহেতু এখন থেকে এই মোটরসাইকেলটা আপনি। কোনো জায়গায় গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এটার দায়ভার আপনার। কোনো যদি এই মোটরসাইকেলের মাধ্যমে কোনো ঝামেলা তৈরি হয় বা এই মোটরসাইকেলটা কতদিন পর পর আপনি সার্ভিস করবেন বা বিভিন্ন তথ্য এই মোটরসাইকেলের ক্ষেত্রে লিখে রাখাতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে পরিচালনা করতে হয়। যেমন মোটরসাইকেলটা চালানোর সময় আপনাকে হেলমেট পরার জন্য রিকোয়ারমেন্ট দেয় যে আপনাকে হেলমেট ব্যবহার করতে হবে, আরও সেফটি নিয়ে পরিচালনা করতে হবে বা এই মোটরসাইকেলটা চালাইতে হবে। সেমভাবে আপনি যখন এই বয়লারটা পরিচালনা করবেন তখন এই বয়লার পরিচালনার আগে গভর্নমেন্ট থেকে লোক আসবে, লোক আসার পরে আপনার এই বয়লারটা দেখবে যে বয়লার আপনি যেটা এক মুহূর্তে আপনার অফিসে রেখেছেন এবং আপনি কাগজপাতি যেটা দেখাচ্ছেন এই দুটার সাথে মিলে কিনা। তারপরে তারা দেখবে, দেখার পরে আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে বয়লারটা এখন রেডি করতে হবে, রেডি করার জন্য এটা হাইড্রোলিক টেস্ট করতে হবে, অন্যান্য বিভিন্ন রিকোয়ারমেন্টের কথা বলবে। বলার পরে সব রিকোয়ারমেন্ট যখন ফুলফিল হবে তারপরে আপনাকে এই বয়লারটা পরিচালনা করার অনুমতি প্রদান করবে। কারণ যদি আপনি সব রিকোয়ারমেন্ট ফুলফিল না করেন, যেমন আপনার মোটরসাইকেলে যদি ব্রেক কাটা থাকে তখন আপনি মোটরসাইকেল নিয়ে বাইরে গেলেই অ্যাক্সিডেন্ট হবে। সেমভাবে এই বয়লারটার যদি সেফটিগুলা নির্ধারিত না থাকে এবং এটা যদি নিশ্চিত করা না হয় সেই ক্ষেত্রে বয়লারটা পরিচালনার সময় যদি সেফটি ভালভ নষ্ট থাকে বয়লারটা বিস্ফোরণ হয়ে যেতে পারে। বয়লারের যদি ইন্টারলক সিস্টেম যদি কাজ না করে তাহলে বয়লারটা নষ্ট হয়ে যেতে পারে বা বিস্ফোরণ হয়ে যেতে পারে। এই কারণে গভর্নমেন্ট থেকে মূলত আসার পরে দেখে। তো এই যে একটা বয়লারের বডি, এই বডিটা মূলত তৈরি হয় বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে। এখন বয়লারটার ক্যাপাসিটি কত, বয়লারটার প্রেশার কত, এইগুলোর উপর নির্ভর করবে যে একটা বয়লারের বডি কোন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে। বয়লারের বডি তৈরি হতে পারে এমএস স্টিল দিয়ে, অ্যালয় স্টিল দিয়ে, কার্বন স্টিল দিয়ে বা মিক্সিং বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালকে একসাথে মিক্সিং করে তারপরে সুপার ক্রিটিক্যাল বয়লারের ক্ষেত্রে সেগুলো তৈরি করা হয়। এখন আসি এই বয়লারের বডিটার যে থিকনেস হবে এই থিকনেসগুলো কেমন হবে। একটা নর্মাল যে বয়লারগুলো থাকে এই বয়লারগুলোর থিকনেস মোটামুটি 10 থেকে শুরু করে 20, 25, 30 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই বয়লারের যে বডি আছে এই বডিটা, এখানে আবার ইনসুলেশন করা আছে সেই ক্ষেত্রে আপনাদের অনেক মোটা লাগতে পারে। এখানে ইনসুলেশন করা আছে বয়লারের যে মূল শেলটা সেটা। তো এই বডিটা তাহলে কিভাবে তৈরি হচ্ছে, একটা 10 মিলিমিটার, 20 মিলিমিটার, 25 মিলিমিটার, 30 মিলিমিটার লোহার শিট দিয়ে এই বয়লারের বডিটা তৈরি হচ্ছে। এরপরে বয়লারের বডির সাথে বিভিন্ন অংশ যুক্ত হচ্ছে, যেমন ভিতরের দিকে টিউব থাকবে, ভিতরের দিকে পানির লেয়ার থাকবে বা পানির অংশ থাকবে, স্টিমের অংশ থাকবে। এক্ষেত্রে স্টিম চেম্বার, ওয়াটার চেম্বার এগুলো থাকবে। এরপরে আসি এই বডির সাথে মূলত আরও কিছু অংশ যুক্ত থাকবে, যেমন এর সাথে ইনসুলেশনের একটা লেয়ার থাকবে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ইনসুলেশনের একটা লেয়ার থাকতে হবে কেন, যেন ভিতরে যেই অংশে তাপমাত্রাটা উৎপাদন হচ্ছে, ভিতরে যেই অংশে তাপমাত্রাটা জমা থাকতেছে এবং স্টিমগুলা উৎপাদন করার জন্য আমি ভিতরে যেই তাপমাত্রাগুলা প্রদান করতেছি এই তাপমাত্রাগুলা যেন বাইরের দিকে না চলে আসে। কারণ আমরা জানি মেটালের মাধ্যমে যখন আমরা একটা মেটালের ভিতরের দিকে তাপমাত্রা রাখবো এবং এই মেটালের বাইরের অংশে যদি তাপমাত্রা কম থাকে তাহলে রেডিয়েশনের মাধ্যমে ভিতরের তাপমাত্রাগুলা বাইরের দিকে চলে আসবে।
এবং একই সাথে এই মেটালগুলো যখন গরম হতে থাকবে, এর বাহিরের অংশে যেহেতু ঠান্ডা পরিবেশ, কিংবা এর বাইরে কত থাকতে পারে 30-35 কিংবা 40 ডিগ্রি সেলসিয়াস। তো 40 ডিগ্রি সেলসিয়াস বাহিরের তাপমাত্রা, আর ভিতরের তাপমাত্রা কত থাকতেছে 120, 30, 200, 250, 500, 1000 এরকম তাপমাত্রা থাকে। এক একটা বয়লারে এক এক রকম তাপমাত্রা থাকে। তো আমরা জানি যে তাপমাত্রা কি হয়, এই মেটালগুলোকে গরম করে ফেলবে। তো গরম করে ফেললে তাপমাত্রা কি হবে, যেইখানে উচ্চ তাপমাত্রা, সেই উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে এই তাপগুলা সঞ্চালিত হতে থাকবে বা পরিবাহিত হতে থাকবে। তখন এই যে আমার লোহার শিটটা আছে বা আমার যে মেটালটা আছে, সেটা অ্যালয় স্টিল হতে পারে, এমএস স্টিল হতে পারে, কার্বন স্টিল হতে পারে, সেই মেটালটা যখন আস্তে আস্তে উত্তপ্ত হতে থাকবে, বাইরের অংশগুলো ঠান্ডা হবে, ভিতরের অংশ থেকে তাপমাত্রাগুলো বাইরের অংশে চলে আসতে থাকবে। তখন কি হবে, আমার ভিতরের অংশের তাপমাত্রা যেহেতু কমে যাচ্ছে, বয়লারের ইফিসিয়েন্সি কমে যাবে। এবং এভাবে আমাদের বয়লারের ইফিসিয়েন্সি যখন কমতে থাকবে, তখন আমাদের বয়লারের স্টিম উৎপাদনের খরচ বেড়ে যাবে, যার ফলে এই স্টিম দিয়ে আমি যখন প্রোডাক্ট উৎপাদন করব, তখন সেগুলার দাম বেশি পড়বে। সেই জন্য আমি এখানে একটা ইনসুলেশনের লেয়ার দিয়ে দেবো, এবং ইনসুলেশনগুলোকে রক্ষা করার জন্য আমরা একটা শীট কাভার দিয়ে দেব। সেটা বিভিন্ন টাইপের হতে পারে, সিলভারের হইতে পারে, তারপরে অন্যান্য বিভিন্ন প্রোডাক্টের হইতে পারে বা পদার্থের হইতে পারে। তো এটা দিয়ে আমরা এটাকে শীট কাভার করে দিব বা এটাকে ক্ল্যাডিং করে ফেলবো। তখন কি হবে, ভিতরের তাপমাত্রাগুলো বের হতে পারবে না। এরপরে আসি, এই বডির সাথে কি কি লাগানো থাকে মূলত। আমরা গত কিছুক্ষণ আগেই দেখলাম যে এই বডির সাথে আমাদের লাগানো থাকে চিমনি, তারপরে সেফটি ভালভ, তারপরে এটার সাথে থাকে মেইন স্টিম স্টপ ভালভ, তারপরে বয়লারের যে স্টিমগুলো আমি কোথাও নিব সেটার জন্য স্টিম লাইন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন গেজ গ্লাস, তারপরে সরি এটা গেজ গ্লাস না, এটা প্রেশার গেজ, আমরা প্রেশার গেজ লাগিয়ে রাখছি। তারপরে আমি বয়লারের ভিতরে কতটুকু তাপমাত্রা উৎপাদন করলাম এবং স্টিমের টেম্পারেচার কত আছে সেটা দেখার জন্য স্টিম টেম্পারেচার সেন্সর লাগানো থাকবে। এটাতে ওপরে ওঠার জন্য ল্যাডার থাকবে। এবং এই বয়লারের সাথে বা বডির সাথে আমাদের বয়লারের রেজিস্ট্রেশন নাম্বার লাগিয়ে রাখতে হবে। কেন লাগিয়ে রাখতে হবে, প্রত্যেকটা বয়লারেরই আলাদা আলাদা রেজিস্ট্রেশন নাম্বার আছে। আপনার মোবাইলে যেমন ইএমআই নাম্বার আছে, আপনার মোটরসাইকেলের যেমন আলাদা রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেম ভাবে এই বয়লারগুলোরও আলাদা আলাদা রেজিস্ট্রেশন নাম্বার থাকে। এই রেজিস্ট্রেশন নাম্বারের উপর ভিত্তি করেই আপনাকে এই বয়লারটা রিনিউ করতে হবে, লাইসেন্স রিনিউ করা লাগে। তারপরে ওই অনুযায়ী আপনার এই বয়লারটা পরিচালিত করতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, গভর্নমেন্ট থেকে এসে এই বয়লারটার যদি সমস্যা থাকে তাহলে এইটাই মূলত বন্ধ করে দিবে বা যে কোনো অ্যাকশন নিব। এবং প্রত্যেকটা বয়লারের রেজিস্ট্রেশনের জন্য আলাদা আলাদা টাকা দিতে হয়। এগুলা বয়লারের যে ক্যাপাসিটি সেটার উপর নির্ভর করে একটা বয়লারে এক এক রকম রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হয়। তো এই হচ্ছে আজকের ক্লাস। আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব আরো বিভিন্ন ধরনের যন্ত্রাংশ নিয়ে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। তানভীর হাবিব, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলতে পারেন। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যে ফায়ার টিউবের উপরে আপনার আহ, সর্বনিম্ন কত সেন্টিমিটার পানি রাখতে হবে আর সর্বোচ্চ কতটুকু রাখতে হবে? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের যে গেজ গ্লাস আছে, এই গেজ গ্লাসের উপর নির্ভর করবে। হ্যাঁ, গেজ গ্লাস কি হ্যাঁ, এখানে আছে? না, গেজ গ্লাস এখানে নাই। গেজ গ্লাসের মাধ্যমে আমাদেরকে দেখতে হবে যে বয়লারের মধ্যে বা একটা গেজ গ্লাস, মানে যখন একটা বয়লার ডিজাইন করা হয় তখন গেজ গ্লাসের মানে কোন জায়গায় বসানো হবে ওইটার উপর নির্ভর করে গেজ গ্লাস লাগানো হয়। ঠিক আছে, এখন গেজ হ্যাঁ, গ্লাসের উপর নির্ভর করবে যে আপনার বয়লারের কি পরিমাণ পানি আছে। এখানে গেজ গ্লাসটা দেখাতে পারলে সুবিধা হতো আপনাদের। আচ্ছা, এটার উপর নির্ভর করে আপনাকে দেখাই। ঠিক আছে, এটা হচ্ছে মনে আগে, করেন একটা টিউব। এই টিউবে আপনি জি, গেজ গ্লাস লাগিয়ে রাখছেন। তো এই গেজ গ্লাসটা কোথায় আছে, আমার টিউব দেখতে পাচ্ছি ভিতরে বয়লারের টিউবে বিন্যাসটা আছে এই পর্যন্ত, তার মানে এই লেভেল পর্যন্ত আপনার বয়লারের টিউব আছে। এখন হ্যাঁ, আপনার বয়লারে যদি গেজ গ্লাস লাগানো থাকে তাহলে গেজ গ্লাসটা হয়তো বা এই বরাবর লাগানো হবে। ঠিক আছে, এখন গেজ গ্লাসের মাঝামাঝি লেভেলে আপনাকে পানি রেখে বয়লার পরিচালনা করতে হবে। যদি আপনি এইখান থেকে শুরু করে ধরি, আমি এটা হচ্ছে গেজ গ্লাসের একেবারে নিচের অংশ, আর এটা হচ্ছে গেজ গ্লাসের একেবারে উপরের অংশ।
তাহলে মাঝামাঝি অংশ কোথায়? এইটা হচ্ছে বয়লারের গেজ গ্লাসের মাঝামাঝি অংশ। এই অংশ অনুযায়ী হ্যাঁ। যদি আপনি বয়লারে পানি রেখে পরিচালনা করেন, তাহলে আপনার বয়লারটা বিস্ফোরণ হবে না, বা বয়লারের টিউবের ওপরের অংশের ওপরের দিকে পানি থাকবে। আর যদি এটা কোনো সময় আপনার দেখা গেল সবসময় তো আর মাঝামাঝি থাকবে না, কোনো কারণে ফল করছে কোনো সিস্টেম, তাহলে আপনার এই গেজ গ্লাসের নিচের অংশে পানি চলে এসেছে, তখন যখনই জিরো লেভেলে চলে আসবে তখনই আপনি অ্যালার্ম পাবেন, এবং অ্যালার্ম অনুযায়ী আপনার বয়লারের অ্যাকশন নিতে হবে। কিন্তু যদি কোনো কারণে এইটার নিচে চলে আসে, আপনি গেজ গ্লাসের মাধ্যমে পানি দেখতেই পাচ্ছেন না, তাহলে নিচে আসলে এটার বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এই ক্ষেত্রে আপনাকে পানি রাখতে হবে গেজ গ্লাসের মাঝামাঝি বরাবর রেখে বয়লার পরিচালনা করতে হবে। এবং এই গেজ গ্লাসের মাঝামাঝি লেভেলটা মূলত একটা টিউব থেকে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এইরকম, কিংবা তারও বেশি উপরে রাখা হয়। এটা মূলত বয়লার ডিজাইন যারা করে তারা নির্ধারণ করে দেয়। বুঝতে পেরেছেন? হুম, জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? জি, আমার একটা প্রশ্ন আছে। বলুন। এই বয়লারের টিউব গুলা কোন মেটালের তৈরি বলছিলেন, আচ্ছা, হয়তো এটা আমার আমি খেয়াল নাই আগামী লক্ষ্য ক্লাসে করে। আলোচনা করব। যেগুলা নিয়ে আগামী কথা ক্লাসে। হয়েছে এ পর্যন্ত এগুলা নিয়ে প্রশ্ন করেন, কারণ এগুলা আবারও বিস্তারিত আলোচনা করবই। ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। সেটা হলো ওই যে গেজ গ্লাসে যে ভালভ কক থাকে আর কি, হুম হুম সেটা যদি 100% খোলা থাকে তাহলে দেখা যায় যে পানির লেভেলটা মানে ওঠানামা করতেছে। হুম হুম বাট আমি যদি এই ভালভ ককটাকে 60% বা 50% খোলা রাখি, হুম হুম। তাহলে পরে দেখা যায় যে সে পানির লেভেলটা সুন্দরভাবে স্থিরভাবে মেনটেন করতেছে। এটা আসলে কেন করে, এটা একটু জানতে চাচ্ছিলাম। 100% খুললে কেন সে পানিটা ওঠানামা করতেছে? আচ্ছা, এইখানে একটা সমস্যা হতে পারে। সেটা হচ্ছে আপনার বয়লারের ভিতরে পানিটা যদি আন্দোলিত হয়, মানে এটা যদি বুদবুদে আকারে যদি ভিতরের মধ্যে আন্দোলিত হতে থাকে, তাহলে মাঝে মাঝে এরকম সমস্যা দেখা দেয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বয়লারের যদি এরকম সমস্যা হয় তাহলে এরকম দেখাইতে পারে। আর যদি ঘন ঘন আপনার বয়লারের মধ্যে পানি প্রবেশ করে, কোনো কারণে দেখা যাচ্ছে যে পানিটা এমন জায়গায় পড়তেছে যার কারণে পানিটা ফুলে উঠতেছে, আবার পানিটা যখনই পাম্পটা বন্ধ হচ্ছে তখনই পানিটা নেমে যাচ্ছে, যার কারণে ফিড পাম্পে এরকম সমস্যা দেখা দিতে পারে। তবে এইটার মূল কারণ হতে পারে আপনার বয়লারে যদি ফোমিং হয়, তাহলে এরকম ঝামেলা দেখা দিতে পারে। আপনার বয়লারে যদি আন্দোলিত হতে থাকে পানিগুলা, কোনো একটা জায়গায় যদি দুর্বল হয়ে যায়, তাহলেও এরকম সমস্যা দেখা দেয়। আবার যদি আগুনটা সঠিকভাবে আপনার বয়লারের ভিতরে না হয়, সে যে তাপমাত্রাটা বিস্তার না করতে পারে, তাহলেও অনেক সময় এরকম হয় যে দেখা গেল কোনো একটা জায়গাতে। আচ্ছা, ক্লাসটা শেষ হয়ে গেছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এটার আরো বিস্তারিত আলোচনাগুলা আমি লিখে দিব।